আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের 25-26 সেশনের পদার্থবিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা এটি আজকে আমার প্রথম ভিডিও। তো আজকে যদিও আমি একটু দেরি করে ফেললাম 25-26 সেশনকে নিয়ে ভিডিও করতে। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। তো দেখেন, এইটা বস্তুর ধর্ম, তরঙ্গ ও স্পন্দন এর প্রথম লেকচার, প্রথম অধ্যায়। আজকে এই প্রশ্নটা শুরু করার আগে আপনাদের সাথে একটু কথা বলি। প্রথমত আপনাদেরকে স্বাগতম, যারা পদার্থবিজ্ঞান অনার্সে এসে পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যারা অনার্স কমপ্লিট করলো বা যারা দ্বিতীয় তৃতীয় বর্ষে আছে, তো তারা অনেকেই আপনাদেরকে বলবে যে পদার্থবিজ্ঞান অনেক কঠিন, এইটা কেন নিলা, এটা কেন করলা, এটা কেন করলা, এই যে এই বিষয়গুলো যে বলবে আপনাদেরকে। তো এইটাতে মোটেও বিচলিত হওয়ার কিছু নাই। কারণ অনার্সে পদার্থবিজ্ঞান হ্যাঁ একটু হয়তো কঠিন, কিন্তু ওইটাকে কঠিন না। যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, রেগুলার পড়াশোনা করেন, তো তাহলে আমার মনে হয় না যে এটা আপনার কাছে কঠিন মনে হবে। আরেকটা ব্যাপার যে আপনি প্রতিদিনের ক্লাস যদি প্রতিদিন করেন, প্রতিটা নোট যদি প্রত্যেকদিন শেষ করেন, তো তাহলে আপনার কাছে কোনো প্যারা মনে হবে না। হ্যাঁ, আপনার কাছে প্যারা তখন মনে হবে দেখা গেল যে হচ্ছে আপনি কি করবেন, রুটিন প্রকাশ পাইলো বা ফর্ম ফিল আপের সময় আসলো। এই ফর্ম ফিল আপের সময় থেকে অনার্সের স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াশোনা করে। তবে যারা আউট অফ 4 এর মধ্যে 4 পায়, তো তারা কিন্তু শুরু থেকেই পড়াশোনা চালায় যায়, বা যাদের ভালো কিছু করার ইচ্ছা আছে। তো সেই দিক থেকে আমি বলবো আপনারা 25-26 সেশন যারা আছেন, তারা শুরু থেকে একটু ভালো করে পড়াশোনায় মন দেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন। তবে আপনারা তো জানেন যে প্রথম বর্ষে যে মেকানিক্স, তার বা বলবিদ্যা, বস্তু তরঙ্গ ধর্ম ও স্পন্দন, তাপগতিবিদ্যা ও বিকিরণ, এই যে তিনটা মেজর সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্ট অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। যদিও আপনাদের এখন আইসিটি সংযুক্ত আছে, এছাড়া নন মেজর যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে বিশেষ করে ক্যালকুলাস 1 এবং ফান্ডামেন্টাল 1, বা আপনাদের এটা ফাউন্ডেশন। এই যে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, এই দুইটা সাবজেক্ট একটু গুরুত্বের সাথে পড়বেন। কারণ আপনি মেজর গুলা ভালো করবেন ইনশাল্লাহ, বাট এই যে নন মেজর, এই দুইটা সাবজেক্ট আপনাকে একটু প্যারা দিবে। এবং যারা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে আছেন 25-26 সেশন, বিশেষ করে তাদের কাছে একটা ভয় কাজ করে ফিজিক্স 1-2। আসলে ফিজিক্স 1-2 এটা খুব কঠিন কিছু না। আপনারা ইন্টারমিডিয়েটে যেমন শেষ করে আসছেন, তো এইখানে এসে ওই ইন্টারমিডিয়েটের বেশ কিছু জিনিস আপনারা পাবেন। তো চলুন, আমি আর আজকে কথা না বাড়াই, আজকে এই প্রথম ক্লাস, তো এইটা করার চেষ্টা করি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মহাকাশের বিশাল যে গ্রহগুলা, এগুলা সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে বা কিভাবে ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে? তো এইগুলা কি বৃত্তাকার পথে ঘুরে নাকি উপবৃত্তাকার পথে ঘুরে? তো এইগুলা মূলত কি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। তো এইটা প্রায় আজ থেকে প্রায় 400 বছর আগে জোহানেস কেপলার তিনটা জাদুকরী সূত্র প্রদান করেন। এই তিনটা সূত্রের মাধ্যমে তিনি দেখান বা তিনি বলেন যে গ্রহগুলা আসলে সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করতেছে বা ঘুরতেছে। তো তার যে প্রথম সূত্র এই কেপলারের, তো আমরা এই প্রথম সূত্রটা একটু জানার চেষ্টা করব। এই প্রথম সূত্রকে কক্ষপথের সূত্র বলতে পারেন আপনারা। তাহলে কেপলারের প্রথম সূত্রকে আমরা কি বলবো? কক্ষপথের সূত্র। তাহলে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে দেখেন এখানে কি বলা হইলো, আমরা প্রথম সূত্র যেটাকে আমরা কি কক্ষপথের সূত্র বললাম। তাহলে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতেছে। তাহলে আমরা কি বলছি? প্রথম সূত্র মানে এটা কি কক্ষপথের সূত্র। তাহলে ধরেন আমরা যদি একটা উপবৃত্তাকার কক্ষপথ বা আমরা যদি একটা ডিম্বাকৃতি চিন্তা করি, তো তাহলে কি দাঁড়ায়? আসলে আমরা বৃত্তের কেন্দ্র কয়টা থাকে? একটা, কিন্তু উপবৃত্তের কেন্দ্র আমরা দুইটা ধরবো। তো এই দুইটা কেন্দ্রের যেটাকে আমরা ফোকাস 1 এবং ফোকাস 2 বললাম। তাহলে দেখেন আমরা কি বললাম, বৃত্তের কেন্দ্র থাকে একটা,
কিন্তু এই উপবৃত্তের আমরা দুইটা ফোকাস চিন্তা করব। তাহলে একটা F1 আর একটা F2। এখন প্রশ্ন, এই F1 F2 এই দুইটা ফোকাসের যে কোনো একটাতে সূর্য অবস্থান করবে। তাহলে কি প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে, এইখানে ফোকাস কয়টা? দুইটা। এই দুইটা ফোকাসের যে কোনো একটাতে সূর্য থাকবে। তো আমি ধরে নিলাম F1 এইটাতে কে আছে? সূর্য আছে। খান, তাহলে এই ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করবেন। তাহলে আমি এইখানে একটা গ্রহ চিন্তা করলাম, যেই গ্রহটা একটা সময় পর এইখানে চলে আসলো। ঠিক অপর প্রান্তে এইখানে যে গ্রহটা, সেইটা একটা সময় পর এইখানে চলে আসলো। তাহলে এখন দেখেন এরা তো ঘূর্ণায়মান, এরা কি, এই গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন আপনি সূর্যকে যে কোনো ফোকাসে রাখতে পারেন, কিন্তু যে কোনো একটাতে রাখতে হবে। দেখেন এইটাই কি আমার প্রথম সূত্র। এখন এই প্রথম সূত্রের ব্যাখ্যা যদি করতে যাই, চিত্রে যে চিত্রটা দেখতেছেন, আমি ধরে নিলাম আমার এটা এ বি আর এটা সি ডি। তাহলে ব্যাখ্যা দেখেন, ধরা যাক এ বি সি ডি একটি উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথ যার দুইটা ফোকাস থাকবে, যার দুটি ফোকাস F1 ও F2 থাকে। এই সূর্যকে এই দুইটা ফোকাসের যে কোনো একটা বিন্দুতে অবস্থান করতে হয়, অর্থাৎ শুরুতে যে কথাগুলো বললাম সেটাই ব্যাখ্যা, তো সেটাই শুধু আমরা লিখব। তাহলে দেখেন সূর্যকে যে কোনো একটি ফোকাসে রাখতে হবে, ফোকাসে রাখতে হবে। এবং এই ফোকাসকে, মানে যেই ফোকাসে আপনি সূর্যকে রাখেন না কেন, এই সূর্যকে কেন্দ্র করে কি গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। তো এইটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। তো এবারে আমরা যদি দ্বিতীয় সূত্রটা একটু জানতে যাই, তো দেখেন দ্বিতীয়, আমরা প্রথম সূত্র কিসের জানলাম? কক্ষপথ। আর দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা, সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ক্ষেত্রফল অতিক্রম করে। তো আমরা যদি এইটার একটু ব্যাখ্যা জানতে যাই, তো আমরা শুরু থেকে চিত্রটা দেখে ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন এই যে যে মানে সূর্য যেটা আছে, তাহলে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা। তাহলে আমি ধরলাম শুরুতে এটা কোন অবস্থানে আছে? এ অবস্থান। তারপর এ থেকে সেইটা ঘুরতে ঘুরতে সেটা কোন অবস্থানে গেল? বি অবস্থানে গেল। তাহলে এই যে এ থেকে বি তে যে গেল, তো এইখানে এইটা অর্থাৎ এ F1B এইটা একটা ক্ষেত্রফল। আবার আমি যদি সেইটা ঘুরতে একটা পর্যায়ে যদি সূর্যের কাছে চলে আসে, ওই গ্রহটা ঘুরতে ঘুরতে যদি সূর্যের কাছে চলে আসে, তাহলে দেখেন গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে, তো আমি একটা নির্দিষ্ট সময় ধরে নিলাম, এই 1 মান্থ, এইটাও ধরেন কি 1 মান্থ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রহটা যখন সূর্য থেকে দূরে থাকলো তখন সেইটা 1 মাস ঘুরলো, মানে 1 মাস ঘোরার পর তার যে ক্ষেত্রফলটা, যখন গ্রহটা সূর্যের কাছে চলে আসলো তখন যে ঘোরার ক্ষেত্রফলটা, মানে ঘোরার পর যে ক্ষেত্রফলটা, তো এই দুইটা কিন্তু সমান হইতে হবে। আবার এখানে আরেকটা কথা দেখেন, যখন গ্রহ সূর্য থেকে দূরে থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? অপসূর। তাহলে সূর্য থেকে গ্রহ যদি দূরে থাকে সেইটাকে বলবো অপসূর, এবং সেক্ষেত্রে তার গতিবেগ কিন্তু কম থাকে, অর্থাৎ ওই গ্রহের গতিবেগ কম থাকে। আবার ওই গ্রহ যখন সূর্যের নিকটে চলে আসবে তখন কিন্তু তার কি গতিবেগ অনেক বেড়ে যায়, কারণ মহাকর্ষ বলের কারণে তখন এইটার গতিবেগ অনেক বেড়ে যায়। এখন প্রশ্ন জাগতে পারে মনে, যে তাহলে কিভাবে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে? এইখানে সূর্য তো সূর্যের কাছাকাছি গ্রহ আছে, তার মানে এর গতিবেগ কি হবে? বেড়ে যাবে।
কিন্তু আবার এইখানে তো গ্রহ অনেক দূরে আছে, তাহলে এর গতিবেগ আবার কি হবে? কমে, মানে যেহেতু গতিবেগ কম তাহলে তো ক্ষেত্রফল কমে যাওয়ার কথা। অর্থাৎ দেখেন, যখন আমার গ্রহটা কাছে আসলো তখন কিন্তু আমার কি বেশি দূরত্ব অতিক্রম করার কথা, তাই তো? আর এইটাতে কম দূরত্ব অতিক্রম করার কথা। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময় দেখি, এই নির্দিষ্ট সময়ে এই এ বিন্দু থেকে গ্রহটা যদি বিতে যায়, অর্থাৎ এ থেকে যদি বিতে যায়, আবার যখন সূর্যের কাছে চলে আসবে তখন যদি সি থেকে ডিতে আসে, এইখানে বেগ বৃদ্ধি পাওয়ার ফলে যে ক্ষেত্রফলটা হবে, এবং এইখানে বেগ যে কম কম থাকার ফলেও যে ক্ষেত্রফলটা হবে, সেটা যদি একটা নির্দিষ্ট সময়ে হয় তাহলে সেটা কি অবশ্যই সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। তো আমরা যদি এটার ব্যাখ্যা একটু দেখতে যাই, ধরা যাক গ্রহটি সূর্যের কাছাকাছি থাকা অবস্থায়, তাহলে দেখেন আমরা কি করলাম, গ্রহটা সূর্যের কাছাকাছি থাকা অবস্থায় টি সময়ে সি থেকে ডি বিন্দুতে গেল, ডি বিন্দুতে গেল। তাহলে গ্রহটা যখন সূর্যের কাছাকাছি ছিল তখন কি আমরা ধরে নিলাম টি সময়ে সে সি থেকে ডি বিন্দুতে গেল। আবার দূরে থাকা অবস্থায় এই যে সূর্য থেকে যখন গ্রহটা দূরে ছিল তখন টি সময়ে এ থেকে বি অবস্থানে গেল, টি সময়ে এ থেকে বি অবস্থানে যায়। তাহলে কেপলারের সূত্রানুসারে আমার যেহেতু নির্দিষ্ট সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, তাহলে আমরা লিখতে পারি এ এফ ওয়ান বি, এ এফ ওয়ান বি এই ক্ষেত্রফল সমান সি এফ ওয়ান ডি, সি এফ ওয়ান ডি এই দুইটা ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। এবারে আমরা তৃতীয় সূত্রটা জানবো। তো দেখেন, তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র এইটা হচ্ছে আবর্তনকালের সূত্র। কারণ আমরা প্রথম সূত্র এটা কক্ষপথের সূত্র জানছি, দ্বিতীয়টা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর তৃতীয়টা হচ্ছে আবর্তনের সূত্র। তো এই তৃতীয় সূত্রে কি বলে দেখেন, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক। তাহলে দেখেন কি বললো, সূর্যের চারদিকে এই যে সূর্য এফ ওয়ানে আছে, এর চারদিকে প্রতিটা গ্রহের আবর্তনকালের বর্গ, আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব। তাহলে দেখেন আবর্তনকাল কি? সূর্য একটা বিন্দু থেকে সম্পূর্ণ পথ ঘুরে আসতে যে সময়, সেটাই তো আবর্তনকাল। তাহলে ওই আবর্তনকাল যদি আমরা টি ধরি, বড় হাতের টি হয়, তাহলে আবর্তনকালের বর্গ কি বললো, সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব। তো সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব মানে কি? দেখেন তো, আমার সূর্য যখন ফোকাস ওয়ানে আছে বা এফ ওয়ানে আছে, এইখান থেকে যখন গ্রহটা এইখানে থাকবে, এইখানকার যে দূরত্বটা সূর্য থেকে গ্রহের যে দূরত্ব, সেটা যদি এইখান থেকে এইখানে আসে, এই দূরত্বগুলো তো আর সেম হচ্ছে না। যে জন্য আমরা কি করব, সর বের করব। তাহলে সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফল, অর্থাৎ সেই গড় দূরত্বটা যদি আর হয়, তার কিউব এর সমানুপাতিক হবে। তার মানে এটাতে কি দাঁড়ায় দেখেন, যে সূর্য থেকে গ্রহ যত, সূর্যের যত কাছে থাকবে, সূর্যকে প্রদক্ষিণ করতে তত কি সময় কম লাগবে, এবং সূর্য থেকে গ্রহ যত দূরে থাকবে তো সেইটাকে প্রদক্ষিণ বা একবার ঘুরে আসতে তত বেশি সময় লাগবে। যে জন্য দেখেন, এই সূর্যের নিকটতম গ্রহ যেটা, সেটা হচ্ছে বুধ। এই বুধের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র 88 দিন।
কিন্তু সূর্য থেকে একটু দূরে এই পৃথিবী গ্রহের সময় লাগে কত? 365 দিন। আবার সূর্য থেকে অনেক দূরে নেপচুন, এই নেপচুনের যে সময় লাগে একবার প্রদক্ষিণ করতে মোট 165 বছর। তাহলে দেখেন, আমরা এই তৃতীয় সূত্রের যদি ব্যাখ্যা জানতে যাই, ধরা যাক সূর্য থেকে একটি গ্রহের ঘুরে আসতে সময় লাগে টি। তাহলে দেখেন, ধরা যাক সূর্য থেকে কি একটি গ্রহের ঘুরে আসতে সময় লাগে টি। এখন সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব যদি আর হয়, তবে এই যে এইখানে যেটা লিখলাম আমরা, যে তাহলে আবর্তনকালের বর্গ ওই সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তার মানে আমি যদি এইটাকে এই পাশে আনি, তাহলে টি স্কোয়ার ডিভাইড আর কিউব ইকুয়াল, তখন আর সমানুপাতিক চিহ্ন থাকবে না, একটা ধ্রুবক চলে আসবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। তাহলে দেখেন, এটাই হচ্ছে কি গ্রহের গতি সম্পর্কিত কেপলারের বিখ্যাত 3টা সূত্রের বিবৃত এবং ব্যাখ্যা।